তিনজন যুবক মিলে একটা ক্রাইম শো দেখে মোটামুটি একটা পারফেক্ট ক্রাইমের প্ল্যান করে। ওদেরকে তো আমি এতটা ঘেন্না করি যে ওদের বরবাদ করার জন্য শুধু বন্ধুত্ব নয়, ওদের পায়েও পড়তে পারি। কাল স্ট্রাইকটা করি। অনেক হয়েছে নেট প্র্যাকটিস, এবার ম্যাচ খেলতে হবে। এক ঢিলে দুই পাখি, বদলা আর টাকা। ভাই জায়গা জোগাড় হয়ে গেছে। কোথায়? সরগোলি গ্রামে, এখান থেকে 8 ঘন্টার রাস্তা। কি করে পেলি? জানাশোনা, জায়গাটা খুব সেফ, একদম ফাঁকা এলাকা, আমাদের জন্য একদম পারফেক্ট। চল, একটা কাজ তো হলো। শোন, আজকে আমরা কয়েকটা ভিডিও স্টাডি করেছি, দেখিয়ে দে ওকে। হ্যাঁ দেখা। তীর নিশানাতেই লেগেছে। ইয়েস স্যার। মহেশ গোয়েলের রোজই একটা নাম্বারে কথা হতো। 16ই মার্চের পরে আর কথা হয়নি। তার ঠিক 4 দিন পরে মানে 20শে মার্চ মহেশের উপর হামলা হয়। এই 444567898 এটা কার নাম্বার? কোনো এক পূজা জয়সওয়ালের। 10টার মধ্যে 8টা কেসে এই মোবাইল রেকর্ডই লোকেদেরকে ফাঁসিয়েছে। আর তাই জন্যই আমাদের মোবাইল ফোনগুলো বাড়িতেই রেখে যাব। মানে আমরা নকল নামে সিম কার্ড তুলবো না, আমরা এমন একজন লোকের ফোন ব্যবহার করব যার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তার মানে কারোর একটা মোবাইল চুরি করতে হবে। একদম। একটা ব্যাপার আছে যেটা তোরা নোট করছিস না, যেটাকে অ্যাভয়েড করা অসম্ভব, সন্দেহের দিকটা। ক্লোজ রিলেটিভদের সন্দেহ করা। ভিরু, মুখ ফিরিয়ে নিলে সত্যিটা তো বদলে যাবে না। এনে তুই যে কোনো একটা কিডন্যাপিংয়ের কেস দেখ না, যে কোনো বাড়ির লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আরে এদেরকে তো পুলিশ সন্দেহ করবেই। আবে তুই যে কোনো পেপার দেখে নে, তোর এই ক্রাইম শোগুলো দেখ। ফ্যামিলিতে কোনো প্রবলেম হলে পুলিশ সবার আগে ফ্যামিলির লোককেই সন্দেহ করে। আরে এরা খুব এক্সপার্ট, বেটারা সবকিছু বুঝে নেয়। মুক্তিপণ তোর কাছে পৌঁছানোর আগেই দেখবি এরা তোর বাড়িতে পৌঁছে গেছে। বহুত বড় রিস্ক আছে ভাই, মাথা খাটাতে হবে। আমার বাবা অরবিন্দ রন্ধাবা একটা গার্মেন্ট শোরুমের ম্যানেজার। আমার মায়ের কথায় বলতে গেলে একজন সাধারণ ম্যানেজার। বহু বছর ধরে মা এই সাধারণ ম্যানেজারের বলে আউড়ে আসছেন। ওনার দুঃখ হয়, কষ্ট হয় যে নিজের লোকেরাই আমাদের সাথে এত অবিচার করেছে। অবিচারের বদলা যদি নিতে হয় না বীরু, তাহলে সেফ খেলতে হবে। এটা অনেক বড় রিস্ক ভাই। আর সন্দেহের তীর যেন তোর দিকে না আসে এমনই একটা প্ল্যান করতে হবে। কি বলছি বুঝতে পারলি? ওপেন অ্যান্ড শার্ট কেসের মতন হওয়া উচিত এটা। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের সঙ্গে হাত মেলাবো? হাত মেলাতে হবে না, শুধু হাত মেলানোর অ্যাক্টিং করতে হবে। আর এত ভালো অ্যাক্টিং করতে হবে যে তোর অতীতে ছায়া কোনোভাবে পুলিশ যেন টের না পায়। ওপেন অ্যান্ড শার্ট কেস। আর যদি তোর ফ্যামিলির পুরনো ঝামেলাগুলো পুলিশের সামনে চলেও আসে, তবুও যেন তোর কাছে পৌঁছানোর কোনো সূত্র না পায়। আমার ঠাকুরদা গুরদয়াল রান্ধাবা আমাদের শহরের টেক্সটাইল ইন্ডাস্ট্রির একজন গণ্যমান্য ব্যক্তি। আমার কাকা ঋষভ রন্ধাবা, এখন উনিই বিজনেসটা চালান। আরে বাবা, বাইক নিয়ে পাগল হয়ে গেছিস? না কথাটার মানে বুঝিস না? বাবা যশের কাছে আরে আছে, শোন প্লিজ বাবা, দাও না। তোর মাত্র 14 বছর বয়স, তোকে তো কেউ লাইসেন্সই দেবে না। দাদু লাইসেন্স তো রোডে চালানোর জন্য লাগে, আমি তো কলোনিতে চালাবো। প্লিজ বলো না বাবাকে। অনেক হয়েছে কিন্তু, তুই ফাইনাল পরীক্ষায় টপ নাম্বার পা, আমি তোকে গিয়ারওয়ালা সাইকেল কিনে দেবো। বাবা প্লিজ 18 কিনে বছরের দাও না। জন্মদিন অবধি ওটাই চালাবি, ম্যাটার ক্লোজ। বাবা বাবা প্লিজ কিনে দাও না। কি হলো দাদা, বাবা রাজি হয়েছে? দূর, রাজি কোথায় হলো? বলেছে গিয়ারওয়ালা সাইকেল কিনে দেবে, সেই আনন্দেই নাচো। আরে আমরা তো 1 মাস গুড বয়ের অ্যাক্টিং করেছি, সব হোমওয়ার্ক করেছি।
আর এর বদলে শুধু গিয়ারওয়ালা সাইকেল। আর মাত্র 4 বছর, তারপর দেখিস আমার 18th বার্থডেতে এখানে একটা বাইক। এই বাঁদরগুলো, তোদের স্বপ্নের বাইক থেকে নিচে নাম আর তাড়াতাড়ি তৈরি হয়ে যা। স্কুলে যাবি না যাবি না? বুঝেছি, তুমি হলে আসল ভিলেন। তুমি সবসময় আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ভিলেন আর আমি ভালো মা হতেও চাই না। হ্যাঁ, ঠিক আর আমি আছে, তো তোর ঠিক আছে। 18 বছর হয়ে গেলেও বাইক কিনতে দেবো না। দেখেছিস তুই ছেলেরা কিভাবে বাইক চালায় ফুর 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 করে? আমার একটা কথা শুনে রাখো, আমিও বাইক কিনে হুসহুস করে চালাবো। গুরদল টেক্সটাইলস, যেখানে আমার আর আমার বাবার সমান অধিকার থাকা উচিত ছিল, যার প্রফিটেরও সমান ভাগ পাওয়া আমাদের উচিত ছিল, আর লাভ থেকে পাওয়া খুশিতেও। দেখ বাবা, তুই যদি স্কলারশিপ পাস তাহলে খুব ভালো কথা, কিন্তু লাখ লাখ টাকা খরচা করে তোকে আমি ইউকেতে পড়তে পাঠাতে পারবো না। আমার সেই ক্ষমতা নেই। শুধু আমাদেরই ক্ষমতা নেই, ওর ছেলেরা তো যা চাইবে তাই পাবে, আর আমার ছেলের ক্ষেত্রে পড়ার জন্যও টাকা নেই। শুধুমাত্র ওদের জন্যই আমাদের জীবনটা এত কষ্টে কাটছে। কিন্তু তুমি তো চুপ করে থাকবে, একটা কথাও বলবে না। সামান্য ম্যানেজারের চাকরি করেও তুমি চুপ করো, চুপ করো, তুমি এসব বন্ধ করো। আমার বাবা যদি আমার সাথে সৎ ছেলের মতো ব্যবহার করে তাতে আমার দোষ কোথায়? হ্যাঁ, একই তার অন্যায়ের ফল আমি ভোগ করছি, তার উপর তুমি তাল দিচ্ছ। ভোগ তো শুধু তুমিই করছো, আমরা তো শুধু শুধু অভিযোগ করছি। আমাদের তো এরকম আরামের জীবন পছন্দ হচ্ছে না, তাই না? ছোটবেলা থেকেই বাবা মাকে এইভাবে ঝগড়া করতে দেখে আসছি। মাকে আজ পর্যন্ত কোনোদিনও হাসতে দেখিনি। আর এই সব কিছুর পেছনে ছিল শুধু একজন লোক, আমার ঠাকুরদা। আমার মা বাবার সঙ্গে, আমার সঙ্গে অবিচার করেছে, আর আমার কাকা এই অবিচারটা হতে দিয়েছে। দেখ বীরু, আবে আমাদের প্ল্যান তখনই সফল হতে পারে যখন তুই তোর দাদু, তোর কাকা, তোর কাকার 2 ছেলের সমর আর অমনের মন জয় করতে পারবি, ওদের সঙ্গে বন্ধুত্ব পাতা। আর অমনও যেন তোর উপর 100% ভরসা করে, আর ভরসা হলেই তবেই তোর কাছে আসবে, তারপর আমাদের কাছে। আর তারপর আমরা মুক্তিপণ চাইব, ওরা দিয়ে দেবে, আর তারপর পুলিশ নিজের মাথা চুলকাবে সারা জীবন। আর আমরা বিদেশে যাব পড়াশোনা করতে। ওদেরকে তো আমি এতটা ঘেন্না করি যে ওদের বরবাদ করার জন্য শুধু বন্ধুত্ব নয়, ওদের পায়েও পড়তে পারি। ওরা আমাকে যে সুখ থেকে বঞ্চিত করেছিল, সেই সুখটাই আমি কেড়ে নেব, তখন ওরা বুঝবে। প্ল্যান ছিল বীরুর কাকার ছোট ছেলে 11 বছরের অমনকে কিডন্যাপ করার। মুক্তিপণের টাকা দিয়ে বীরু ফরেন ইউনিভার্সিটির ফি দেওয়ার কথা ভাবছিল, আর নিজের দাদু এবং কাকার ফ্যামিলিকে কষ্ট পেতে দেখতে চাইছিল। বীরু আর তার বন্ধুরা একটা ক্রাইম শো দেখে এই কিডন্যাপিং আর মার্ডারের প্ল্যান করেছিল। কাকিমা ভালো আছেন? বেঁচে থাক, আয় ভেতরে আয়। বস না, বস। তোকে কি করে যে বলি, তোকে দেখে কত খুশি হচ্ছে আমার। দাঁড়া, তোর ভাইদের ডাকছি। সমর, আমান, আরে তাড়াতাড়ি এদিকে আয়। সমর, ঠিক আছে দাঁড়া। হ্যাঁ, আরে এসে দেখ না কে এসেছে। আরে মা, তুমি আমাকে গেমও খেলতে দাও না। আরে আমান, তুইও আয়। হ্যাঁ, চিনতে পারছিস? বল তো এটা কে? ভিরুদা। কাকিমা, এটা সমর কত বড় হয়ে গেছে। আর ছোট্টকে তো আমি চিনতেই পারিনি। আমান, বাবা তোর অরবিন্দ জেঠু আছেন না, ওনার ছেলে হয় ও, তোর বড়দা বীরুদা। আচ্ছা তোরা বসে গল্প টল্প কর, আমি কিছু খাবার নিয়ে আসি, ঠিক আছে? বহুদিন পরে আমি দাদুর বাড়িতে এসেছিলাম। কাকিমা আর ছোট ভাইদেরকে শেষ কবে দেখেছিলাম সেটা আমার মনেও নেই, কিন্তু 4 বছর আগের রাতটা আমার মনে আছে। দাদু দেখা করতে এসেছিলেন আমাদের বাড়িতে। সেই রাতটা আমি কোনোদিনও ভুলতে পারবো না।
প্রণাম বাবা। বেঁচে থাকো, বেঁচে থাকো। দাদু এমন ভাব করছিলেন যেন উনি আমার বাবার উপর বিশাল বড় দয়া করছেন। অরবিন্দেরকে তো চিনিস, আমার বন্ধু, যিনি আমাদের বাড়িতে আসতেন? হ্যাঁ, ওই। ও আমার জন্য সবকিছু করতে পারে। আমি ওর সঙ্গে কথা বলেছি, ও তোকে চাকরি দিতে রাজি হয়েছে। ওর শোরুমে তুই ম্যানেজার হবি। বাবা, আমি ম্যানেজার? বাবা, আমাদের নিজেদের মিলে কেন নয়? তুমি মাঝখানে কথা না বললেই ভালো হয়। আমার বয়স আর অভিজ্ঞতা অনুযায়ী রোজ রোজ এরকম চাকরি পাওয়া যায় না, আর হয়তো কোনোদিনই পাবি না। জীবনে দ্বিতীয়বার সুযোগ পেয়েছিস, নিজের স্বভাবটা পাল্টা আর সংসারটাকে দেখ। তোর জন্য এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে আর সম্ভব নয়। চললাম। বাবা। বেঁচে থাকো। আমার বাবাকে ওই চাকরিটা দাদু যেন দয়া করে পাইয়ে দিয়েছিলেন। দয়া করেছিলেন, ভিক্ষা দিয়েছিলেন, নাকি করুণা করেছিলেন, যাই করুন না কেন তার ফল শুধু একটাই, ছোট করা, অপমান করা। এমন একটা ক্ষত যেটা ভালো হওয়ার বদলে আরো বিষাক্ত হয়ে গিয়েছিল। আর এখন সেরকমই একটা ক্ষত, ততটাই ব্যথা আমি ওদের দিতে চাইছিলাম। এরকম রাস্তা খুঁজতে হবে যেখানে একটাও সিসিটিভি ক্যামেরা নেই। আরে আগে এটা তো ঠিক কর যে অমনকে কোথা থেকে তুলবি। সেটা তোরা দুজন করবি, আমি তো অমনের সামনে যেতে পারবো না, বুঝলি তো? কিন্তু বীরু, তুই একটা কথা বল। দেখ, তুই তো প্ল্যানের সাথে ওদের সঙ্গে মিটমাট করে নিলি, আর তোর মা বাবাও মেনে নিল। কি তুই বাবার কাছে গিয়েছিলিস? কাকিমা ভাইদের সাথে দেখা করেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই আবার আমাদের অপমান করাতে চাস? মা, এইভাবে বসে বসে ভাবতে থাকলে কোনোদিনও এগোতে পারবো না। আর ওদের সাথে দেখা করার সমস্যা কি? ওরাও তো আমাদের পরিবারের লোক, তাই না? তোর কি মনে হয় তোর একবার ওখানে যাওয়ার পরেই তোর দাদু আর কাকু আমাদের আপন করে নেবে, প্রপার্টির সমান অংশ দিয়ে দেবে? দেখো মা, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আর কাকিমা ভাইয়েরা সবাই আমাকে দেখে খুশি হয়েছিল। আর সমস্যা কি আছে? আমারও ভালো লেগেছে ওখানে গিয়ে। আর আমি বলবো তোমরাও গিয়ে দেখা করে এসো, তোমাদেরও ভালো লাগবে। তুই ভুলে যাচ্ছিস যে ভুলটা ওরাই করেছে। ঠিক আছে, ভুলটা ওদের ছিল, কিন্তু আমরা তো ঠিক করতে পারি। ওরা না গেলেও আমরা তো এগোতে পারি। আরো একটা কথা, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে ওনারাও এইটাই চান। বীরু এসেছিল? হ্যাঁ বাবা। বিরুদা না খুব ভালো, ওর সাথে খুব মজা করেছি। আমি বলছিলাম যে ও যখন নিজের থেকে এখানে এসেছে তখন আমরা কি পুরনো কথা ভুলতে পারি না? ও তো এদের দুজনের বড় দাদা হয়। আসলে বাবা, আমারও কিরণের কথাটা ঠিক মনে হচ্ছে। এত বছর হয়ে গেল, এত কিছু হয়ে গেছে, আর আমারও মনে হয় বাবা আমাদেরও পুরনো কথা ভুলে যাওয়া উচিত। আজ সকালে দাদু আমার বাবাকে নিজেই ফোন করেছিলেন। মনে হচ্ছে সবকিছু আগের মতোই নর্মাল হয়ে গেছে। দেখ ভাই, রাতারাতি কিন্তু ভাঙা সম্পর্ক জুড়ে যায় না। আর আমাদেরও কিন্তু খুব তাড়াহুড়োর কিছু নেই। আর এই পুরো টাইমটা আমরা প্ল্যান পারফেক্ট করবার জন্য কাজে লাগাবো। অমনের সমস্ত মুভমেন্ট আমরা ভালো করে দেখতে কাজে লাগাবো। আর ঠিক সময় এলেই অমনকে তুলে নেব। 50 লাখ টাকা চাইবো, ওদের পকেট খালি হবে আর মন ভারী। কথায় আছে না, এক ঢিলে দুই পাখি। ও কখনো একা কোথাও যায় না, স্কুল হোক বা অন্য কোথাও। হয় সমর থাকে ওর সঙ্গে, না হলে ওর মা থাকে। মানে ওকে একা তোলবার মতন আমাদের কোনো চান্সই নেই। একটা ছোট্ট সুযোগ আছে আমাদের কাছে অজয়। দেখ, যখন স্কুল ছুটি হয় আর বাচ্চারা বাসের দিকে যায় তখন তখন অমনের গ্রুপ আগে পৌঁছায় সমরের পরে।
এটাই একমাত্র সুযোগ ওকে আমাদের কাছে ডাকার জন্য। আর তো কোনো সুযোগই নেই, আনার সময়। ভিরু, তুই খোঁজ নিতে পারবি? দেখ ভাই, আমাদের পরিবার আর ওদের পরিবারের মধ্যে সবকিছু ঠিক হতে শুরু করেছে, কিন্তু আমি এত ডিটেলসে জানি না যে অমন একা কখন থাকবে। মনে হয় আমাদের কাছে একটাই সুযোগ আছে। ঠিক মনে হচ্ছে না যে গতকালেরই কথা, যখন আমরা সবাই একসঙ্গে থাকতাম। এই সমর, ও তো আমার পেটে ছিল, আর বীরু 5 বছরের। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আগের জন্মের কথা। সেদিনের পর থেকে সবকিছু কিরম বদলে গেছে। আমরাও কতটা বদলে গেছি। আমরা যদি চাই তো আবার সব আগের মতো হয়ে যেতে পারে। আর ভালোবাসা দিয়ে তো সব সমস্যা মিটে যায়, তাই না দিদি? কোনো থিয়েটার প্রোডাকশনের মতো মাসখানেক ধরে এই কিডন্যাপিং এর রিহার্সাল চলছিল, প্রি প্রোডাকশন চলছিল। এই পারফেক্ট ক্রাইমের পরিণতি দেওয়ার সময় এবার কাছে চলে এসেছে। দে, এবার আমি বেরোই। হ্যাঁ দাঁড়া, এমনি তো আমি এর সব স্টিকার মার্কগুলো তুলে দিয়েছি, আর রাস্তাতে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই, কিন্তু আমরা কোনো রকম চান্স নেব না। আর ব্ল্যাঙ্ক হেলমেট তো কারোর মনেই থাকবে না। এই নে। তার উপরে আমি একটা গগলসও পরবো। যদি স্কেচ করানোর পরিস্থিতি আসে তো পুলিশের আর্টিস্ট কি স্কেচ করবে? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কার্পেন্টার আছে? আমরা দুজনেই কার্পেন্টার স্যার। কিন্তু ভাই, আমার একজনকেই দরকার। চলুন আমি যাচ্ছি। বসছি। হ্যাঁ, বসেছো? চলুন। কি হলো স্যার? আরে এখানেই দাঁড়াতে হবে, বাবা আসবে, তারপরে তোমাকে অফিসে গিয়ে কাজ দেখিয়ে দেবে। কত দূরে অফিস? আরে সামনেই, 10 মিনিটের রাস্তা। আসলে ব্যাপারটা হলো অফিসের চাবি বাবার কাছেই থাকে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি বাবাকে একটা ফোন করে নিই। ফোন? মনে হচ্ছে আমি বাড়িতেই ফোনটা ভুলে চলে এসেছি। এবার বাবাকে কি করে ফোন করব? আরে তোমার কাছে ফোন আছে না? তোমার ফোনটা দাও না, আমি বাবাকে ফোন করে বলে দিই যে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ। আচ্ছা শোনো, তাহলে করবে তো? মানে কোথাও বিজি নেই তো? কি বলছেন? 3-4 দিনের কাজ হলে তো আমি দৌড়ে দৌড়ে আসবো। এটাই তো আমাদের রুজি রুটি। হ্যালো বাবা, আরে আমি বলছি। হ্যাঁ, আমি পৌঁছে গেছি কার্পেন্টারকে নিয়ে। তুমি কোথায়? আরে আমাদের ওই জয়ন্ত চকের বড় গাছটা আছে না, ওখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি যাচ্ছি ওখানে। আরে 5 মিনিট দাঁড়াতে পারবে তুমি? হ্যাঁ ঠিক আছে। আরে কি হয়েছে না, আজই সব গন্ডগোল হওয়ার ছিল। ওদিকে বাবার গাড়ি খারাপ হয়ে গেছে, তো আমি বাইক নিয়ে যাচ্ছি, বাবাকে নিয়ে আসছি। তারপর তুমি আর বাবা বাইক নিয়ে চলে যাও, যেরকম ঠিক মনে করেন। কিন্তু আমার কাছে তো ফোন নেই, তাই আমি তোমার ফোনটা নিয়ে যাচ্ছি। আমি 5 মিনিটে চলে আসবো। তুমি এখানেই দাঁড়াও, আমি তাড়াতাড়ি চলে আসবো। তার মানে কিডন্যাপ করতে পারবো না, তার মানে কি? এরকমটা নয় তো।
যে তোর কাকার ফ্যামিলির সঙ্গে দেখা করার পরই তোর প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে? টাকার থেকে বেশি ওদের কি ভালোবেসে ফেলেছিস? না, উদ্দেশ্য ওটাই, ওদের আঘাত দিয়ে কষ্ট দিতে হবে। আরে তাহলে ব্যাপারটা কি? দেখ দেখ, সবকিছুর প্ল্যান হয়ে গেছে। আমরা জানি যে অমনকে স্কুলের বাইরে থেকে তুলতে হবে। তাহলে প্রবলেমটা কি? মনে হয় আমাদের প্ল্যান পারফেক্ট না। কোন অ্যাঙ্গেল থেকে পারফেক্ট নয়? তুই ভেবে দেখেছিস যদি আমি অমনকে ওর স্কুল বাসের সামনে থেকে ডাকি, আর যদি ও না আসে, অথবা সমরকে ডেকে নেয়, আর যদি আমি ওখানে গিয়ে ধরা পড়ে যাই? আর সব থেকে বড় ব্যাপার, যদি আমরা অমনকে কিডন্যাপ করতে সফল না হই, তাহলে পরের বার সেখানে গিয়ে একই কাজ করতে গেলে 100% ফাঁসবো। আরে ভাই, তুই নেগেটিভ ভাবিসই না। স্কুল থেকে শুরু করে ওই গ্রাম পর্যন্ত পুরো রুট আমি স্টাডি করেছি। একটাও সিসিটিভি ক্যামেরা নেই রাস্তাতে, আর বাড়িটা একদম ফাঁকা, কোনো ঝামেলা নেই, জিরো রিস্ক। এই দেখ, এই যে মুক্তিপণ চাওয়ার জন্য আমাদের ফোনও অ্যারেঞ্জ করা হয়ে গেছে, আর লাশ ফেলার জন্য পুকুরটাও দেখা হয়ে গেছে। একটাও সিসিটিভি ক্যামেরা নেই ওখানে। আর তোদের দুই ফ্যামিলি যে এক হয়েছে সে তো 4 মাস হয়ে গেছে, তাও তুই বলছিস অমন তোর কাছে আসবে না? এটা কিভাবে হতে পারে ভাই? আর কেউ তোকে কেন সন্দেহ করবে? দেখ বীরু, এখন না হলে কখনো হবে না। আরে তোরা বোঝার চেষ্টা করছিস না কেন? অমনকে এখন তোলা যাবে না মানে যাবে না। আরে জীবনের 1টা মাস নষ্ট করেছি এই প্ল্যানটার জন্য। দিন রাত বসে তোর এই ক্রাইম শো দেখেছি, একটা ভুল নোট করেছি। সব হবার পর বলছিস করতে হবে না। তুই নিজের রাগটাকে কন্ট্রোল কর, বুঝলি? তোর প্রতিশোধের আগুনের কি হলো? ঠান্ডা হয়ে গেল। আর তোর ইউকেতে পড়ার প্ল্যানের কি হলো? একবার ভাব, 50 লাখ টাকা পাবো, 50 লাখ সমানভাবে ভাগ করলে সবার ভাগে 16 লাখ টাকা করে। এই প্ল্যান শুরু করেছিল কি? হ্যাঁ, তুই বলেছিলিস ভাই আমি বদলা নিতে চাই। আরে বদলা নিতে চাই, বদলাও নিতে চাই, আবার টাকাও চাই, আর ওদের সারা জীবন কষ্টও দিতে চাই, কিন্তু অমনের মাধ্যমে না, কারণ ও খুব রিস্কি। সমরকে তুলি আমরা। সমরকে? আরে তুই পাগল হয়ে গেছিস? সমর 14 বছরের, আর ওকে তোলাটা মুশকিল। ক্লোরোফর্ম হাতিকে অজ্ঞান করে দেয়। আরে ভাই, ওকে তো একাও পেতে হবে নাকি? পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। আমি সমরের মুভমেন্টগুলো খুব ভালোভাবে ফলো করেছি, আর ওকে একাও পাবো। লোপ্পাকে সহজে ধরে নেব। আরে বীরুদা, কোথায় যাচ্ছিস সমর? আরে দাঁড়া, আমার কথা। আরে বীরু। কাকিমা নমস্কার, আমি এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। বেঁচে থাক, ভালো করেছিস, খাওয়া দাওয়া করে যাস। আচ্ছা বীরুদা, এখন আমার ক্লাস আছে, আমি 1.5 ঘন্টার মধ্যেই চলে আসবো, তারপর অনেক গল্প করবো। বাবা সাবধানে যাস। সাবধানের কি আছে? ভাঙাচোরা সাইকেল গরুর গাড়ি মতো চলে। সমর তুই একটা কাজ কর না, সাইকেলটা এখানেই রেখে যা, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। কাকিমা ওকে নিয়ে যাই। বাইকে? বীরু শোন বাবা, ও কিন্তু বাইক চালানোর জন্য জেদ করবে, একদম দিবি না। তোকে আমার দিব্যি যদি দিয়েছিস। ও মাম্মি ডার্লিং, এ দিব্যি দিয়ে লাভ নেই, আমি আগে থেকেই চালাতে জানি। হ্যাঁ, তাহলে তোকে ডাবল দিব্যি যদি ওকে বাইক চালাতে দিয়েছিস তো। একদম চিন্তা করবেন না, ওর 18 বছর না হওয়া পর্যন্ত আমার পিছনেই বসবে। চলে আয় হিরো, চ। বীরুদা আমিও ট্রিপল নিয়ে নাও। আরে চুপ কর, ট্রিপল নিয়ে নাও, ট্রিপল। তুই রেডি থাকিস, আমি সমরকে ড্রপ করে আসি, তারপর তোকে ঘোরাতে নিয়ে যাব। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, বাই বাই। বীরুদা, হ্যাঁ একদিন আমাকেও বাইক চালাতে দিও না, মা তো রাজি হয় না, আর তার উপর না বাবাকে উস্কে রেখেছে, নো বাইক বিফোর 18 ইয়ার্স। চল ঠিক আছে, একদিন সুযোগ বুঝে তোকে ওপেন ফিল্ডে নিয়ে যাব, সেখানে তো যত খুশি বাইক চালিয়ে নিস। ঠিক তো? একদম ঠিক। সমর টিউশন পড়তে সাইকেল নিয়ে যায়, খুব সহজে ওকে তুলতে পারবো। বাজারের থেকে আলু পেঁয়াজ কেনার মতন তো সোজা নয়। আবার পুরো রুটের স্টাডি করো, সিসিটিভি ক্যামেরা ছাড়া রাস্তার ম্যাপ করো, মানে সবকিছু আবার নতুন করে করতে বলছিস, তাই তো? কিন্তু জিরো রিস্ক। সমরকে আমি ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসবো, তারপর তোরা ওকে তুলে নিয়ে চলে যাবি। আর দ্বিতীয় কথা, পরের সপ্তাহ থেকে স্কুলে ছুটি পড়ে যাচ্ছে। মানে আমরা 1 সপ্তাহের মধ্যে আবার পুরো প্ল্যানটা কি করে করব? জিজ্ঞেস করতে ওকে। স্কুল বন্ধ হচ্ছে, কিন্তু টিউশন ক্লাস তো চালু থাকবে। টাইমের কোনো টেনশন নেই আমাদের শুধু কাজটা পারফেক্টলি করতে হবে। এর থেকে ভালো চান্স আমরা পাবো না, ভেবে দেখ। গুরদয়াল, তার অপর ছেলে ঋষভ আর ঋষভের স্ত্রী কিরণ, এই 3 জনের একটুও সন্দেহ হয়নি যে 14 বছরের সমরের এখন প্রাণ সংশয় রয়েছে, আর প্রথম শিকার হবে 11 বছরের আমন। অন্যদিকে বীরুর বাবা মা কল্পনাই করতে পারেনি যে তাদের ছেলের তরফ থেকে এই ভেঙে যাওয়া সম্পর্ককে আবার জোড়া দেওয়ার চেষ্টা আসলে বদলার উদ্দেশ্যে করা ষড়যন্ত্রের একটা অংশ ছিল। তো তুই আমাদের ওষুধের স্যাম্পল পেয়ে গেছিস, কিন্তু মনে রাখিস আমাদের ওষুধ কিন্তু ভীষণ কড়া। যার বলবেন তার দিব্যি খেয়ে বলবে সাহেব, আমি তো 1 বছর ধরে ইয়াশিকা কমপ্লেক্সে যাইনি। আমি আলুর বস্তা নিতে বাজারে যাচ্ছিলাম, তখনই দেখলাম
তারপর ও এসে আমাকে বলল। আর বীরু তার বন্ধুদের সঙ্গে সিরিয়াস অধ্যয়নে লেগেছিল যে কিভাবে এই পারফেক্ট ক্রাইমের প্ল্যান করা যায় যাতে কখনো তদন্তের দরজা পর্যন্ত তাদের পৌঁছতে না হয়। শিকারের সময় এবার খুব কাছে চলে এসেছে। বীরু, অজয় আর কমল অপরাধের সব চিহ্ন মিটিয়ে ফেলার সূক্ষ্ম প্ল্যানিং করেছিল। একটা পারফেক্ট ক্রাইম হতে চলেছিল, এমন একটা অপরাধ যা ঘৃণার পাকে জন্ম নিয়েছিল আর লালসা তাকে লালন পালন করেছে। পুরো 5টা গিয়ার আছে, স্পিডও কন্ট্রোল করা যাবে, একদম তোমার বাইকের মতো। দাদা এই সাইকেলটা না আমিও চালাবো, তোকে বলি দিলাম। শোন, বাবা না এটা আমার জন্য কিনেছে, তাই এটা আমিই চালাবো। হ্যাঁ, মাঝে মধ্যে চালাতে পারিস, কিন্তু শুনে রাখ, এতে যদি একটাও দাগ লাগে তাহলে দেখে নিস, সেটাই তো শেষ রাইড হবে। এটা আবার কি রুল? আমি এসব মানি না। নট ফেয়ার সমর। অমন তো সাইকেল ভাঙবে না, ঠিক করে চালাবে। কি অমন? দাদা তুমি ওকে চেনো না, ও সবকিছু ভেঙে ফেলবে, কিচ্ছু জানে না। দাদা ও না আমাকে ডাফারি ভাবে। অমন তুই চিন্তা করিস না, 3 বছর পরেই তোর বাইক চলে আসবে, তখন এই সাইকেলটা তোর। আমি 3 বছর অপেক্ষা করব না। বাবাকে বলে কয়েকদিনের মধ্যে এরকমই একটা সাইকেল কিনবো, আর সেটাও গিয়ারওয়ালা। আর যা গিয়ে বল আনিয়ে দেবে, আর মাথা খাস না। চল বাবা, অনেক হয়েছে তোর গিয়ারওয়ালা সাইকেলের পুজো করা, কিছু খেয়ে নে এবার। বীরু তুইও চল বাবা, আয়। আসছি কাকিমা। এই সমর আর অমনকে সাইকেলের ব্যাপারে বোঝাচ্ছিলাম। সাইকেলটা এমনিতে ভালো, অনেক সময় তো নিজের ইচ্ছা হয় যে বাচ্চা হয়ে যায়। ছোটবেলা কত ভালো ছিল। হ্যাঁ সে তো বটেই, কিন্তু ছোটবেলা কি আর কখনো ফিরে আসে? হ্যাঁ এবার চল সবাই, তাড়াতাড়ি আয়। আর সমর, তুই শুনছিস তো আমার কথা? হ্যাঁ মা, আসছি। আয় তাড়াতাড়ি। হ্যাঁ। কাল স্ট্রাইকটা করি। অনেক হয়েছে নেট প্র্যাকটিস, এবার ম্যাচ খেলতে হবে। কি রে বীরু, চুপ করে আছিস কেন? তুই আবার প্ল্যান চেঞ্জ করতে চাইছিস না তো? না, কাল করব। 1 ঢিলে 2 পাখি, বদলা আর টাকা। ক্লাসের জন্য বেরোচ্ছি। আরে কি দাঁড়া, তুই আমাকে আউট করিয়ে দিলি। সমর আমার কথা শোন, প্রথম গিয়ারে গাড়ি চালাবি, ঠিক আছে? বোঝো। তাহলে গিয়ারওয়ালা সাইকেল কিনে দিলে কেন? আগের গরুর গাড়িতেই চালাতাম। বাই বাই। বাই বাই। তুমি এখানে? টিউশন যাচ্ছিস? হ্যাঁ, এ তো রোজকার কাজ, কিন্তু তুমি এখানে? কিছু না, তোদের বাড়ি যাচ্ছিলাম, তারপর ভাবলাম তুই এই রাস্তা দিয়ে টিউশন যাস, তাই তোর জন্য এখানে ওয়েট করছিলাম। কোন দরকার আছে? দেখ, আমি তোকে যেটা বলবো সেটা যেন আমাদের মধ্যেই থাকে। কাকা, কাকিমা, দাদু, এমনকি অমন, তুই কাউকে বলবি না। হ্যাঁ, আমি আর কাকে বলবো, বলো না। বাইক চালাবি? বাইক? হ্যাঁ, আমার ইউনিভার্সিটির পিছনে মাঠটা খালিই থাকে, বল। হ্যাঁ, কিন্তু 5 মিনিটে ক্লাস শুরু হয়ে যাবে, আমরা ক্লাসের পর যেতে পারি? ক্লাসের পরে গেলে তো কাকিমা জানতে পেরে যাবে, ফালতু ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমি যদি ক্লাসে না যাই তাহলেও তো মা জানতে পেরে যাবে। একদিন ক্লাস বাঙ্ক করলে না, স্যার তোর বাড়িতে ফোন করবেন না। সে তো এমনিতেও করে না, কিন্তু আমি কখনো ক্লাস বাঙ্ক করি না। ঠিক আছে, তোর ইচ্ছা। ভাবলাম তোর বাইক চালানোর ইন্টারেস্ট আছে, তাই শিখিয়ে দিই। তাহলে বাঙ্ক করবো? আমি তো ভাই এসব বিষয়ে চিন্তাই করিনি। একদিন ক্লাস বাঙ্ক করলে
তোর নামে কেউ কমপ্লেনও করবে না আর তুই ফেলও করবি না। এবার তুই ভেবে দেখ, এরকম সুযোগ বারবার পাবি না। চলো ঠিক আছে, আজ ক্লাসের ছুটি, আজ বাইক চালাবো। কিন্তু সাইকেলটার কি করব? সাইকেলটা যেখানে পার্ক করিস সেখানেই পার্ক করে দে, ওই তোর টিউশন ক্লাসের বাইরে। আমি মেন রোডে তোর জন্য অপেক্ষা করছি। ঠিক আছে চলো। তাড়াতাড়ি আসিস। সেটা এমন একটা দিন ছিল যখন সমরের বাড়ির লোকেরা চিন্তা আর ভয়ের চোরাবালিতে ডুবতে চলেছিল। সেটা এমন একটা দিন ছিল যখন এমন কিছু হতে চলেছিল যার জন্য সমরের বাবা মা আর ঠাকুরদার দীর্ঘদিন ধরে একটাই প্রশ্ন কুড়ে কুড়ে খাওয়ার ছিল যে তাদের বড় ছেলে সমরের সঙ্গে আসলে কি ঘটেছে। সেটা এমন একটা দিন ছিল যেদিন বীরুর বাবা এটা কোনোভাবেই জানতে পারলেন না যে তার ছেলে বীরু একটা ভয়ঙ্কর অপরাধ করতে চলেছে। সেটা এমন একটা দিন ছিল যেদিন বীরুর মা সঙ্গীতার দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে অ্যাকশন নেওয়া হচ্ছিল। আরে বীরুদা, আমরা এখানে প্র্যাকটিস করব? আরে না রে ভাই, আমরা ব্যাক রোডে প্র্যাকটিস করব। তাহলে এখানে এলে কেন? তুই ভাই অনেক প্রশ্ন করিস, কিন্তু চলে আমার বন্ধুদের সাথে আলাপ করাই। সমরে কমল আর অজয়। হ্যালো, আমার কাকার ছেলে সমর। হাই সমর, কি খবর সমর? সমর তুই এক কাজ কর, তুই বাইকটা নিয়ে এগো আর আমরা গাড়িতে পিছনে আসছি। আমি একা? তুমি আমার পেছনে বসবে না? আরে আমি জানি তুই চালাতে পারবি, যা। সত্যি যাবো? আরে যা না, আমি বলছি তো। বীরুদা বলছিলাম এবার খেল শুরু।
এরপর কমল, তুই বাড়িতে মুক্তিপণের জন্য ফোন করবি। বদলা নেওয়া শেষ, এবার টাকা। আরে এটা কি করে হয়? টিউশন ক্লাসের জন্য বেরিয়েছিল তো। না আন্টি, আমি পরমজিৎ আর সচিন তো ক্লাসেই ছিলাম, কিন্তু সমর আসেনি। হ্যাঁ, কিন্তু ও সাইকেলটা ক্লাসের বাইরেই দাঁড় করানো আরে ছিল। কিন্তু এটা কি করে হতে পারে? না কিরণ দেবী, সমর তো আজকে টিউশনে আসেনি। হ্যাঁ, ওর সাইকেল বাইরে পার্ক করা আছে, কিন্তু ও ভেতরে আসেনি। ওর বন্ধুদের সাথে কথা বলেছো? পরমজিৎ, সচিন, বিবেক সবার সাথে কথা হয়েছে আমার। ক্লাসের টিচারের সাথেও কথা হয়েছে। সবাই এটাই বলছে যে ও ক্লাসে আসেনি আর সাইকেল বাইরে দাঁড় করানো রয়েছে। 1.5 ঘন্টার ক্লাস প্রায়ও 4:30-র মধ্যে চলে আসে। 5:30 বেজে গেছে, এতক্ষণও গেল কোথায়? তুমি এক্ষুনি বাড়িতে চলে এসো, আমার কিছু ঠিক লাগছে না। তুমি টেনশন করো না, আমি এক্ষুনি পৌঁছে যাব। কি হয়েছে ঋষভ? বাড়িতে সব ঠিক আছে? বাবা, সমর টিউশন ক্লাসে গিয়েছিল, সাইকেলটা বাইরে আছে, কিন্তু ও ক্লাসেই যায়নি। 1.5 ঘন্টার ক্লাস হয় আর কেউ জানেই না যে ও কোথায় গেছে, আর ও বাড়িও পৌঁছয়নি। তাহলে কোথায় গেল? না তো, বীরু তো বাড়িতেই আছে। নাও তুমি কথা বলো ওর সাথে। বীরু, বীরু। হ্যাঁ মা। কিন্তু কি হয়েছে শোন না, তোর ছোট কাকিমা ফোন করেছে যে তোর সাথে সমরের কোনো কথা হয়েছে কিনা। তোর সাথে কি ওর দেখা হয়েছিল? না তো, নে কথা বল। হ্যালো। ওই সমর টিউশন ক্লাসে গিয়েছিল, এখনো বাড়িতে ফেরেনি। আর টিচার বলছেন যে ও ক্লাসেও আসেনি। 3:30টার সময় ক্লাস শেষ হয় আর 4টার মধ্যে বাড়িতেও চলে আসে। এখন তো 5:30 বাজে, ওর কোনো খবর নেই। কাকিমা আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কাকিমা বলছে সমরকে পাওয়া যাচ্ছে না, এখনো বাড়িতে ফেরেনি। আরে দে, আমি তোর বাবাকে ফোন করছি, আমরাও ওখানে যাচ্ছি। মা তুমি চিন্তা করো না, কাকিমার সাথে ঝগড়া করে হয়তো সিনেমা টিনেমা দেখতে গেছে। আমি দেখছি, ঠিক পাওয়া যাবে, চিন্তা করো না। আরে এটা কি করে হয়? আমি বেরোচ্ছি, কিছুক্ষণের মধ্যেই সবাই সমরকে খুঁজতে বেরোবে, আর সবাইকে এখানে ওখানে ফোন করবে, আমার বাড়িতেও করবে। ঠিক আছে, ঠিক আছে, তুই বেরো, আমরা তোকে ঠিক 7:15টার সময় ফোন করবো। কিন্তু শোন, তুই কিন্তু ফিরে আসবি। হ্যাঁ, 8:30টার মধ্যে। বডিটাকে তো ডিসপোজ করতে হবে। আমি মানছি যে সমর দুষ্টুমি করতো, কিন্তু ও না বলে কোথাও কখনো যায়নি। আমি বলছি কি, এক্ষুনি পুলিশের কাছে চল। হ্যাঁ বাবা, নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। ও যদি কোনো সমস্যায় পড়তো তাহলে নিশ্চয়ই বাড়িতে একটা ফোন করতো। ওঠো, চলো চলো বাবা। এ তো আননোন নাম্বার। ধর না, ধর। ফোন তোলো, হয়তো সমর করেছে। হ্যালো, কে বলছে? আপনি কে বলছেন? আমি কি সমরজিতের বাবার সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি বলছি ঋষভ, সমরের বাবা। আরে কে বলছে? কি ব্যাপার? তোমার ছেলে আমাদের কাছে আছে, পুলিশের কাছেও যাবে না আর চেঁচামেচিও করবে না। আর যদি চেঁচামেচি করো তাহলে তোমার ছেলে চিরতরে ঘুমিয়ে পড়বে, মানে মেরে ফেলবো আমরা ওকে। এসব কি বলছেন আপনি? আর আপনারা কি চান? 50 লাখ টাকা দিয়ে ছেলেকে নিয়ে যাও। আমি আবার ফোন করব এটা বলার জন্য যে টাকা কোথায় আনতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ক্যাশটা রেডি করো। আর আবার বলছি, নো পুলিশ। আর যদি জানতে পারি যে পুলিশ ইনভলভ হয়েছে তাহলে সমরে কেটে ফেলে দেবো। হ্যালো হ্যালো, আরে কি হয়েছে? কে ফোন করেছিল? কেউ সমরকে কিডন্যাপ করেছে। কি কিডন্যাপ? 50 লাখ টাকা চাইছে, আর বললো যে পুলিশকে যদি বলে দিই সমরকে মেরে ফেলবে। কিন্তু ভাই, এটা কে করতে পারে? জানি না, আমিও জানি না কে ফোন করেছিল। টাকা কোথায় দিতে হবে? বললো যে আবার নাকি ফোন করবে। তুই এক কাজ কর, এই নাম্বারই আবার ঘুরিয়ে ফোন কর। সুইচ অফ বলছে। চলো না পুলিশের কাছে যাই। দেখ, আমাদের এখন এইভাবে ভেঙে পড়লে চলবে না। আমরা পুলিশকে সবকিছু বলবো, পুলিশ নিশ্চয়ই ওকে খুঁজে বার করবে। দেখ বাবা, ব্যাপারটা শুধু 50 লাখের নয়, ব্যাপারটা হলো সমর ওদের কাছে আছে না নেই। চল আমার সাথে, চলো চলো। আর হ্যাঁ শোন, আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি, তুই এদিকটা দেখিস। সমর কি হলো? কি হয়েছে সমর? কি হবে দিদি? সমর কি হবে? সমর, আমার সমর, সমর, আমার সমর কি হবে? আরে সমরকে ওরা প্রচন্ড ভালোবাসে, চুপচাপ 50 লাখ টাকা ক্যাশ দিয়ে দেবে।
আমার মনে হয় না পুলিশের কাছে যাবে। কিন্তু বাই চান্স আমি মুক্তিপণের জন্য ফোন করলাম, আর তোর কাকা মানে সমরের বাবা যদি বলে আমি পুলিশের কাছেই যাব, তখন কি হবে? ভাই সেরকমই যদি হয় তাহলে ভিরু তোকেই সামলাতে হবে। পুলিশের কাছে যাওয়া থেকে তোকেই আটকাতে হবে। আরে ভাই তাহলে তো হয়েই গেল, আমি ওদের আটকালে ওরা তো আমাকেই সন্দেহ করবে। তাহলে কি করব? পুলিশের কাছে যেতে দেবো ওদের? আরে আমার দাদু আর কাকুর কাছে প্রচুর টাকা আছে, 50 লাখ তো এমনিই অফিসে পড়ে থাকে। মনে হয় না সমরের লাইফ নিয়ে ওরা কোনো রিস্ক নেবে। আমরা টাকা চাইবো আর ওরা দিয়ে দেবে। সমুদ্র ফিরে আসবে তো? চলে আসবে। সালা কি হচ্ছে বলতো ওখানে? বিরু আছে তো, ও সব সামলে নেবে। যদি কোনো রকম গন্ডগোল হয় সঙ্গে সঙ্গে আমাদের বলবে। আরে ভাই সামলে টামলে নেবে সেসব ঠিক আছে, কিন্তু আমাদের কাছে তো কোনো প্ল্যান বি নেই। ওরা পুলিশের কাছে চলে গেলে আমরা কি করব সে ব্যাপারে তো আমরা কিছুই ভাবি। আরে ভাই তুই নেগেটিভ ভাবিস না, বিরু এক্ষুনি চলে আসবে। আর এই যে লাস্টার গতি করে দেবো আমরা, বুঝলি? ঠিক আছে তো? আবার সকালে ফোন করবো মুক্তিপণের জন্য, টাকা নেব আর এখান থেকে হাওয়া হয়ে যাব। যেরকম ভাবে প্ল্যানটা ভেবেছি সেরকম ভাবেই হবে। স্যার, মুক্তিপণের জন্য যে নাম্বার থেকে ফোন এসেছিল সেটা সুইচ অফ আছে। গুরদয়াল বাবু, মুক্তিপণের জন্য 50 লাখ দিতে পারবেন? আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাইছি যে ওরা জানে যে আপনি 50 লাখ দিতে পারবেন, সেই জন্যই ওরা আপনার সেন্সিটিভ পয়েন্ট অ্যাটাক করেছে, আপনার নাতিকে তুলেছে। সন্দীপ স্যার, যে নাম্বার থেকে মুক্তিপণের জন্য ফোন এসেছিল তার কল ডিটেলস চাই। ডান স্যার। সমরের সঙ্গে কি সেলফোন ছিল? আগে না স্যার, ও চেয়েছিল কিন্তু আমরা ওকে দিইনি। স্যার আমি তো এটা বুঝতে পারছি না, সমরের সাইকেলটা বাইরে পার্ক করা, কিন্তু সমর এটা কখনো করতে পারে না যে সাইকেল বাইরে পার্ক করে ক্লাস বাঙ্ক করবে। সাইকেলটা হয়তো ওই ওখানে রেখে গেছে, অথবা কেউ ওকে দিয়ে রাখিয়েছে। কে? যে সমরকে ভালোভাবে চেনে আর ওর সব মুভমেন্টকে জানে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন শুরু করুন, আমার নাতি বিপদের মধ্যে রয়েছে। আমাদের কাজ শুরু হয়ে গেছে। মুক্তিপণ চেয়ে যে নাম্বার থেকে ফোন এসেছে তার ডিটেলস না আসা পর্যন্ত দুভাবে আপনারা সাহায্য করতে পারেন। এক, সমরের লেটেস্ট ফটো আমার চাই, আর দুই হলো আপনারা কি কাউকে সন্দেহ করেন? এই নাও নাও, একটু জল খেয়ে নাও। মা, আমি একবার বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আমি এভাবে বসে থাকতে পারবো না। আমি দেখি ক্লাসের বাইরে যদি কিছু জানতে পারি। ঠিক আছে, দেখে আয়। দাদা, আমিও যাবো। না না, তুই মায়ের কাছেই থাক, আমি আসছি। আমাদের ফোনগুলো বাড়িতেই রেখে আসবো, পুলিশ যেন ফোন রেকর্ড থেকে কিচ্ছু জানতে না পারে। মানে আমাদের কাছে শুধু চুরি করা ফোনটাই থাকবে, মুক্তিপণ চাওয়ার পর সেটাও পরের দিন অবধি বন্ধ থাকবে, আর এর মাঝে কেউ সেটাকে অন করবে না। তোকে আমাদের কাছে ফিরে আসতে হবে। হ্যাঁ, লাস্টার তো গতি করতে হবে, তাই না? আমি চলে আসবো, বাড়ির লোকেদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করে কোনো বাহানা বানিয়ে তোদের কাছে চলে আসবো। তুই তোর ফোনটার কি করবি? ওটা আমি বাড়িতেই রেখে আসবো। দেখ, তোকে আবার বলছি, আমার কিন্তু ডাউট হচ্ছে, যদি তোর দাদু বা কাকা পুলিশের কাছে যায় তখন আমরা কি করব? কি হয়েছে? কিছু কি? আমি বাড়ি থেকে শুরু করে ক্লাস পর্যন্ত খুঁজে দেখেছি, কিছু জানা গেল না কাকু।
পুলিশ কি বললো? ওরা তো খোঁজা শুরু করে দিয়েছে। আমার ফোনও সার্ভিলেন্সে দিয়েছে। যখনই ওরা আবার ফোন করবে টাকার জন্য ধরা পড়বে। ভাই তুই একদম চিন্তা করিস না, সমরকে উদ্ধার করে পুলিশ আমাদের বাড়িতে ঠিক পৌঁছে দেবে, ওর কিচ্ছু হবে না। শোন বাবা, আমি বলছি কি 50 লাখ রেডি করে রাখ, ওরা ফোন করলেই টাকাটা দিয়ে দে। আমরা আমাদের ছেলেকে ফেরত চাই। কিন্তু শয়তানটা আসলে কি? ইয়েস স্যার, শুধু আমি নয়, ওর বন্ধুরাও দেখেছিল যে এখানে সাইকেলটা পার করা আছে, কিন্তু সমরের কোনো খবর নেই। স্যার, সমরের বাবা ঋষভ রন্ধাবার ফোন আমরা মনিটর করছি। খুব তাড়াতাড়ি জানতে পারবো আমরা যে কোন নাম্বার থেকে মুক্তিপণের ফোন এসেছিল। এটাও তো হতে পারে যে সমর এখানে আসেনি, ওকে যারা উঠিয়েছে তারাই এখানে সাইকেল পার্ক করেছে, তাই হয়তো ওকে এখানে কেউ দেখেনি। এখান থেকে সমরদের বাড়ি পর্যন্ত যতগুলো রাস্তা পুরো চেক করো, কোথাও না কোথাও একটা না একটা সিসিটিভি ক্যামেরা তুমি পাবে। ওকে স্যার। আচ্ছা, সমরের ক্লাস 2টো শুরু হয় তাই তো? হ্যাঁ স্যার, আর 2:05 আগেই সব স্টুডেন্ট ক্লাসে চলে আসে। সমরের কখনো লেট হয়েছে? না স্যার, সমরের কোনোদিন লেট হয়নি, অ্যাবসেন্টও কখনো হয়নি, খুব রেগুলার স্টুডেন্ট ছিল স্যার। থ্যাংক ইউ। এই বীরুটা আবার কোথায় গেল? 9টা বেজে গেছে, এখনো এলো না। আর ওকে তো ফোনও করতে পারবো না। আমি তোদের প্রথম দিন থেকেই বলছিলাম, কিন্তু তোরা আমার একটা কথাও শুনলি না। আবির বাড়ির লোক যদি পুলিশের কাছে চলে যায় তখন আমরা কি করব? আরে কিচ্ছু প্ল্যান করিনি আমরা। আর ওখানে যে কিসব চলছে সেগুলো তো বুঝতেই পারছি না আমরা। আর এখনো বীরু আসছে না কেন? বাড়ি থেকে টিউশন ক্লাস যাওয়ার জন্য শুধু এই একটাই বাইপাস রাস্তা আছে, তারপর পূরবী চক থেকে লেফট। হ্যাঁ ঠিক আছে মিস্টার ঋষভ, আমাদের সমস্ত পেট্রোলিং টিমকে সমরের ফটো দিয়ে দেওয়া হয়েছে, আরও ট্র্যাকিংও শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। কি হলো গো? কি বললো পুলিশ? আমার সমরকে পাওয়া যাবে তো? হ্যাঁ কিরণ, সমরকে পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু ওরা কারা? কি চাইছে ওরা? আমিও জানি না কিরণ, ওদের ফোনটাও সুইচ অফ আছে। দাদু, আমি আরেকবার চেক করে আসি। এখানে বসে থাকলে কিছু হবে না, যদি কিছু জানা যায়। ঠিক আছে বাবা। হ্যাঁ ঠিক আছে। স্যার কিছু জানতে পারলেন? তুমি কে? আমি বীরেন্দ্র রন্ধাবা, সমর আমার কাকুর ছেলে। আমরা ওকে খুঁজছি, তাড়াতাড়ি খবর পাবে। কিরে ভাই, এত দেরি করলি কেন তুই? 8:30টায় আসার কথা ছিল আর এখনই আসছিস তুই? সব গন্ডগোল হয়ে গেছে ভাই। শোন, ওই ফোনটা সিমটা কোথায়? ওটা ভাঙতে হবে, পুড়িয়ে ফেল ওটাকে। কেন? তাহলে মুক্তিপণ কিভাবে চাইবো? তার জন্য নতুন করে ফোন চুরি করে নেব। এই ফোনটার পিছনে পুলিশ পড়েছে। শালা, আমি তোকে আগেই বলেছিলাম পুলিশ নিশ্চয়ই ইনভলভ হবে, কিন্তু আমার কথা শুনলে তো? আবে ওরা যখন পুলিশের কাছে যাচ্ছিল তখন তুই কি করছিলিস? আরে তুই পাগল নাকি? কি করে আটকাবো আমি? সেদিন তো খুব কনফিডেন্টের সঙ্গে বলছিলি যে ওরা পুলিশের কাছে যাবে না। ঠিক আছে, ওরা গেছে পুলিশের কাছে, কি করতাম আমি? কি করে আটকাতাম? যদি ওদের আটকাতাম না তাহলে ওরা আমাকে সন্দেহ করতো। হ্যাঁ মানছি যে এই ব্যাপারে আমরা প্ল্যানিং করিনি, কিন্তু এখন আমাদের এই সমস্যা থেকে বেরোনো জরুরি। আর ওরা শুধু তোর ফোন ট্র্যাক করছে না, আমার কাকুর ফোনটাও ট্র্যাক করছে। তাহলে এবার? হ্যাঁ তাহলে এবার আমার মনে হয় না যে ওই 50 লাখ টাকাটা আমরা পাবো। কেন পাবো না? বুঝতে পারিনি যে ওরা এত তাড়াতাড়ি পুলিশের কাছে চলে যাবে। আমি ভাবিনি এটা। আরে তোকে বলেছিলাম না এই ব্যাপারে ভাবতে? হ্যাঁ বলেছিলি, কিন্তু এখন ওই লাশটা গতি করাটা বেশি জরুরি। আর এই কাজটা তোদেরই করতে হবে, কারণ আমাকে বাড়ি যেতে হবে। ওখানে পুলিশ এসেছে আর বাড়ির লোকজন আছে, আর যদি আমি বাড়িতে না থাকি না তাহলে ওরা আমাকে শুধু শুধু সন্দেহ করবে। এই, এটা আমাদের দ্বারাই হবে না, তোকেও যেতে হবে।
এক তো তুই প্রথমেই মুড অফ করে দিলি এই মুক্তিপণের টাকাটা আমরা পাবো না বলে, আর তার উপরে এই বডিটার দায়িত্ব আমাদের নিতে হবে। তুইও যাবি আমাদের সঙ্গে, তোকেও যেতে হবে এই বডিটাকে ডিসপোজ করতে। ওরা পুলিশের কাছে চলে গেছে তো? তার মানে পুরো সোহামগঞ্জে পুলিশরা আমাদের খুঁজছে, মানে পুরো সোহামগঞ্জে, মানে হয়তো রেড অ্যালার্টও জারি হয়ে গেছে ওখানে। ওরা বুঝতে পারছিস না কেন ভাই? বাড়ি ফেরাটা আমার দরকারি। তাহলে শুনে রাখ, তোকে ছাড়া এই লাশটা এখান থেকে নড়বে না, বুঝেছিস? তোকেও যেতে হবে সঙ্গে। আরে চল ভাই, লাশটার গতি করতে হবে। একবার যদি এই লাশটা পচে যায় না, তবে সবার হাওয়া বেরিয়ে যাবে। সে তো এমনি বেরিয়ে গেছে। আরে যখন মুক্তিপণের টাকাই পাবো না, তখন শুধু শুধু কেন মারতে গেলাম বাচ্চাটাকে? আরে এখন এটা ভাবা দরকারি নয়। ঠিক আছে, আমি যাচ্ছি তোদের সাথে, কিন্তু তার আগে এই ফোনটার সিমটাকে ভাঙতে হবে। ওর লাশটার একটা গতি করতে হবে। এক কাজ করি, এই ফোনটার সিমটাকে রাস্তায় ভাঙবো। আমার তো মনে হচ্ছে যে পুলিশ এতক্ষণে ফোনটা ট্র্যাক করে ফেলেছে। ঠিক আছে, আমি যাচ্ছি তোদের সাথে। শুধু এই কটাই পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, রাখ না এখানে, সাবধানে। তোল 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 তোল, একটু তোল। ইটের ওয়েটে বডিটা সোজা পুকুরের নিচে চলে যাবে, আর তারপরে লাশটা নিচেই থেকে যাবে, কেউ কিছু জানতেও পারবে না। কিন্তু আমরা 50 লাখ বার করিয়েই ছাড়বো, যে কোনো ভাবে। করবো করবো, সেসবও করবো, কিন্তু এখন এটা দরকারি। ধর ধর ধর। আস্তে 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 আস্তে। যে পুকুরটায় আমরা যাচ্ছি না, কম করে এখান থেকে 10 কিলোমিটার দূরে। তোরা খালি প্রার্থনা কর যেন কোনো চেকপোস্ট না পাই রাস্তায়। তুই শুধু চালিয়ে যা, এত বেশি ভাবিস না। দিনেশ কৌশল? আগে হ্যাঁ স্যার, এই পাশের বস্তিতেই থাকে। 99% নকল হবে, তাও রেড করো। রাইট স্যার। আপনারা কোনো দিনেশ কৌশলকে চেনেন? দীনেশ কৌশল না তো। না বাবা, তুমি? না না না, চিনি না। মনে হচ্ছে পুরো ব্যাপারটাই ফ্রড, অ্যাড্রেসটাও ফলস। যে নাম্বার থেকে মুক্তিপণের ফোন এসেছিল সেটা এই নামে রেজিস্টার, অ্যাড্রেসটা এখানের পাশের বস্তির। এরা কে হতে পারে? ক্রিমিনাল গ্যাং হতে পারে, আবার এমন কেউ হতে পারে যে যার সঙ্গে আপনাদের কোনো ঝগড়া হয়েছে, যাকে আপনারা চেনেন। ফ্যামিলিতে কোনো ঝগড়া, কোনো পুরনো শত্রুতা বা মন কষাকষি। দাঁড়া, আগে বল মুক্তিপণের কি প্ল্যান আছে? দেখ কমল, আমি তোকে আগেই বলেছি মুক্তিপণটা এখন ইম্পর্টেন্ট না। আমরা একটা খুন করেছি আর সেটা থেকে বাঁচতে হবে। দেখ বীরু, আমি ওরও কেন বলতে এই প্ল্যানের সঙ্গে আছি? টাকার জন্য। তোর কাকার সঙ্গে আমাদের কোনো শত্রুতা ছিল না যে আমরা এই খুনে ইনভলভ হব। আগে এখান থেকে বেরোই। হ্যাঁ, এখানে পুলিশ দেখে ফেললে 2-4টে প্রশ্ন করবে, তারপর আমি বলছি এখান থেকে চল আগে। আরে কমল, এতক্ষণ অবধি অপরাধ খুব সঠিক প্ল্যানিং এ করা হয়েছিল, যার কারণে পুলিশের তাদের কাছে পৌঁছানো মোটামুটি অসম্ভব ছিল। অর্ধেক মিশন পুরো হয়েছিল আর অর্ধেক বাকি ছিল, যেটা ছিল মুক্তিপণের টাকা। এই 3 জন কলেজ ছাত্রের হাতে কি 50 লক্ষ টাকা আসতে চলেছে? অপরাধীদের প্ল্যান অনুযায়ী গরিব নিষ্পাপ মানুষরা পুলিশের কঠোরতার শিকার হয়েছিল। যত তাড়াতাড়ি সত্যিটা বলবি তত কম কষ্ট হবে তোর। স্যার, বাকিদের জন্য সস্তা হবে, কিন্তু আমার জন্য খুব দামি ছিল এই ফোনটা। চুরি করে নিয়ে গেছে। না, আমার ঠিকানা বল তার। আমি জানি না ও কে ছিল, আমাকে বললো যে ফোনটা বাড়িতে ভুলে এসেছে। এটা ফোন করার জন্য আমার ফোনটা চাইলো,
আর ফোন করলো তারপর। কাকে ফোন করেছিল? ওর বাবাকে। সেদিন তোর ফোন থেকে একটাও ফোন করা হয়নি। এই দেখ তোর ফোন রেকর্ডস। মিথ্যে কথা বলছিস আমাদের, মিথ্যে কথা। না স্যার, সত্যি বলছি। তারপরেও আমার ফোনটা নিয়ে চলে গেল, বলে গেছিল যে ওর বাবাকে আনতে যাচ্ছে। পুরো 2 ঘন্টা আমি অপেক্ষা করেছিলাম স্যার। তারপর ভাবলাম হয়তো আমাকে বোকা বানিয়ে গেছে। কে সেই লোক যে তোর ফোন ব্যবহার করছে? স্যার আমি জানি না স্যার। সব বাইপাস রোডের সিসিটিভি ফুটেজ এসে গেছে। যোশী স্যার, যতক্ষণ না ও মুখ খোলে তোর লাঠি যেন না থামে। স্যার স্যারের পরের রোডটা পুরবী চকের রোড, আর ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা বসানো নেই। দোকান আছে? ছোটখাটো মার্কেট এরিয়া, 2-1টা মুদিখানার দোকানও আছে। মুক্তিপণের জন্য আর কোনো ফোন? আগে না। ঋষভ রান্ধাবার ফোন আমরা প্রত্যেক মিনিটে অবজার্ভ করছি। এই দীনেশ কৌশল বলির পাঠা মনে হচ্ছে। এই কিডন্যাপিং এর পেছনে যেই থাকুক, সে নকল নামে সিম কার্ড তোলার প্রয়োজন মনে করেনি, বরং ফোন চুরি করেছে। সন্দীপ, আমাদের সোর্সদের অ্যাক্টিভ করো। মনে হচ্ছে বাচ্চাটার বিপদ হতে পারে। মুক্তিপণের দ্বিতীয় ফোন না আসাটা ভালো লক্ষণ নয়। ঋষভ, কোনো খবর পেলি? হ্যাঁ, কি হয়েছে গো? আমার ছেলে কোথায়? পুলিশ কি বললো? পুলিশ বাইপাসের রাস্তার সিসিটিভি ফুটেজ পেয়েছে। ওই ক্লাসে যাবার রাস্তায় সমরকে দেখা তো যাচ্ছে, কিন্তু তার পরের রাস্তায় কোনো সিসিটিভি নেই। পুলিশ মোবাইলের মালিককেও ধরে ফেলেছে। কোনো এক দিন মজুর বলছে ওর ফোন নাকি কেউ চুরি করেছে। তারপর ওরা ফোন করলো না কেন? কি চাই ওদের? টাকা চাইতে ওদের বলো যত টাকা চাই দিয়ে দেবো আমরা, শুধু যেন আমার ছেলেকে ওরা ফিরিয়ে দেয়। কিরণ, প্লিজ কি শুনবো তোমার প্লিজ একটু কথা? শান্ত আমার হও, ছেলেকে শান্ত হও। ফেরত চাই। সমর, তুমি শুধু আমার ছেলেকে ফিরিয়ে এনে দাও। আমি এমন কষ্ট দিতে চেয়েছিলাম কাকুর পরিবারকে, যাতে বাচ্চা হারানোর কষ্ট ওরা সারা জীবন পায়, ঠিক যেরকমটা আমি পেয়েছিলাম। আমার ছোটবেলা হারানোয় গোটা ছোটবেলাটা আমি কষ্টে কাটিয়েছি, যেটা আমার মায়ের মনের মধ্যে ঘর করে বসেছিল। এতে নতুন কি আছে? প্রথম থেকেই তো তোমার সাথে অন্যায় হচ্ছে। সমস্ত প্রপার্টি আর ফ্যাক্টরি তোমার ভাই নিজের নামে করে নিয়েছে। এবার চুপ করো। কেন কেন চুপ করবো? আমি সঙ্গীতে আমরা ঠিক করেছিলাম বাচ্চার সামনে আমরা এসব আলোচনা করব। ও সব কিছু জানে, আর এসব ওর জানাই উচিত যে টাকা রক্তের সম্পর্ক থেকে বড় হয়। তুই তাড়াতাড়ি খা। ওর এসব জানার কোনো প্রয়োজন নেই। জানার প্রয়োজন আছে। যেটার ওপর ওর বাবার অধিকার ছিল, ওর হতে পারতো, সেটা কেড়ে নেওয়া হয়েছে। কি ব্যাপার? এই কনসাইনমেন্টটা তোমরা এখনো পাঠাওনি কেন? স্যার আসলে গত সপ্তাহ থেকে 10 জন কম আছে কাজে, সবাই একসাথে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু সেটা তো বলা উচিত ছিল। হ্যাঁ, আরে টেম্পোরারি কাউকে ডেকে করিয়ে নিতাম। অর্ডারটা আটকে রাখলে কেন? দেখো, অর্ডারটা না গেলে কিন্তু পেমেন্টও হবে না, আর যদি পেমেন্ট না হয় তাহলে ওয়ার্কারদের মাইনে দেবো কি করে? স্যার এরকম তো প্রথমবারই হলো যে 10 জন একসাথে অসুস্থ হয়ে পড়েছে। হতে পারে ক্যান্টিনের খাবারে কিছু। আচ্ছা, সমস্ত দোষটা উল্টে ফ্যাক্টরিকেই দিচ্ছ। আমার কথা শুনে রাখো, ওই ইউনিয়ন বাজিটা না এখানে চলবে না, বুঝেছো তুমি? যতদিন ওরা কাজ করেনি ওদের সবার টাকা আমি কাটবো। আমি দান ছত্র খুলে বসিনি এখানে, এটা মনে রেখো। হ্যাঁ সুমিত বাবু, অরবিন্দ বলছি। ওই আপনাদের কনসাইনমেন্টটা পাঠাতে আমাদের একটু দেরি হবে। আপনাদের ম্যানেজারকে ইনফর্ম করে দিয়েছি, আর পার্সোনালি আপনাকেও বলে দিলাম। এক মিনিট, এসব কি কথা বলছেন আপনি? হ্যাঁ, এর আগে কি কোনোদিন অর্ডার পাঠাতে দেরি হয়েছে? আরে এইভাবে কথা বলছেন কেন? দেখুন সুমিতবাবু, আপনি যদি এইভাবে কথা বলতে থাকেন আমিও কিন্তু চুপ করে থাকবো না। যদি ব্যবসা করতে না চান অন্য কাউকে অর্ডার দিয়ে দিন, কিন্তু এই ধরনের কথা আমি মেনে নেব না।
আমাদের সব থেকে পুরনো ক্লায়েন্ট হলো এই সুমিত মারওয়া। তাতে কি হয়েছে বাবা? আমরা তো চাকর নই ওদের। তুই বুঝতে পারছিস না কেন? বিজনেস করতে গেলে রাগকে বাড়িতে রেখে আসতে হয়। এদিকে ক্লায়েন্ট তোর উপর রেগে আছে, ওয়ার্কাররা মুখ ফুলিয়ে বসে আছে। এই অবস্থায় যদি হরতাল হয়ে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাবা, ক্ষতি হলে সেটাকে আমরা চাপকে ঠিক করিয়ে নেবো। তাহলে তোর কিছুই থাকবে না। অনেক পরিশ্রম করে ফ্যাক্টরিটাকে দাঁড় করিয়েছি, সব শেষ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না বাবা, সময় পাল্টে গেছে। শুধু কম্পিটিশন কম্পিটিশন, বাইরে যুদ্ধ চলছে, যুদ্ধ। বাবা, এই যুদ্ধে অহংকার আর রাগ সবচাইতে খারাপ অস্ত্র। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিরকম সিদ্ধান্ত বাবা? আজ থেকে আমার সমস্ত কাজ ঋষভ দেখবে। আমরা দুজনে মিলে ফ্যাক্টরিটাকে আবার সেই রকম করব যেমনটা তুই আসার আগে ছিল। মানে বাবা, এইটা তো আমার উপর অবিচার হচ্ছে না? তুই খুব বড় দায়িত্ব নিয়ে অবিচার করেছিস। দিদি, আমি আগে পরোটাটা বানিয়ে নি, বাবা আরও ফ্যাক্টরিতে যাবে। ঠিক আছে, আগে তুমিই করে নাও, ওর তো এখন কোথাও যাওয়ার নেই। আরে দিদি, একটা কথা মুখ দিয়ে বলবে না। বাবা ঋষভের জন্য আমার মাথাটা আগে থেকেই খারাপ হয়ে আছে। অনেক জ্বালায় জ্বলছি, তুমি আর জ্বালিও না আমাকে। তুমি কাজের ওখানে ওদের সমস্ত অন্যায় মেনে নাও, আর তার ফল এখানে আমি ভোগ করি বাড়িতে। তার মানে আমি তো বাড়ির বড় বউ নাকি? কিন্তু যেদিন থেকে তোমায় বাবা বারণ করেছে সেদিন থেকে আমার অবস্থা কাজের লোকের মতো হয়ে গেছে। কোনো সম্মান বা অধিকার নেই। তুমি জানো যে কিভাবে কিরণ আর তোমার ভাই মিলে বাড়ির সবকিছু আত্মসাৎ করছে? সঙ্গীতা, এইতে আমি কি করতে পারি? তুমি তোমার অধিকার চাইতে পারো, না পেলে কেড়ে নিতে পারো। এই বাড়িতে আর এই ফ্যাক্টরিতে অর্ধেক অংশই তোমার, কিন্তু আজ ভাগাভাগি না হলে কাল ঋষভ সব আত্মসাৎ করে নেবে, সব আম ও খেয়ে নেবে, আর তোমার কপালে আঁটিটাও জুটবে না। অংশ? আগে হ্যাঁ, আমার অংশ। এই বিজনেসটা বড় করতে আমি অনেক খেটেছি। বৌমা, তোমারও কি সেই রকমটাই মনে হয়? পাড়াপড়শিরা সবাই এই কথাই বলছে যে বড় ছেলের সাথে অবিচার হয়েছে, আর ছোট ছেলে ঋষভকে সবকিছু দেওয়া হচ্ছে। বাবা, আমার মনে হয় যে আমাদের এই সংসারে ঝগড়া বা বিদ্বেষ হওয়ার আগেই সব ভাগ করে দাও। তোর কি সত্যি মনে হয় বিজনেসটা বড় করেছিস? তোমার যদি সন্দেহ থাকে আমি আর কি বলবো। যতদূর আমি জানি বাবা, তুই বিজনেসটাকে এতই বড় করেছিস যে বিজনেসের বড় বড় লোকসান তুই করিয়েছিস, যেটা এখন ঋষভ আর আমি ঠিক করার চেষ্টা করছি। এটা তো অবিচার হচ্ছে বাবা। ও একটা দিন ছুটিও নেয়নি, কলুর বলদের মতো দিনরাত কাজ করে গেছে। যেটা তো তুমি কোনোদিন দেখতেই পাওনি বাবা, তুমি তো শুধু লোকসানটাই দেখতে পেয়েছো। আমি আমার সামনে ধ্বংসটাই দেখতে পাচ্ছি। আমি না কোনো কানাকড়ি ছাড়াই এই বিজনেসটা শুরু করেছিলাম। তোমার পরিশ্রম বিজনেস বাড়াতে নয়, সেটা নষ্ট করতে কাজে লাগাচ্ছ, যেটা আমি কখনো হতে দেব না। বাবা, ভাগ তো তখনই হয়ে গেছে না যখন আমার অধিকারটা ঋষভকে দিয়ে দিয়েছিলে। হৃদয়টাই যদি ভাগ হয়ে যায় তখন ব্যবসা আর বাড়িতে বাধা কি? বাড়িরও? তোর কাছে এটা আশা করিনি। ঠিক আছে, যখন তিক্ততা বেড়েই গেছে সেটা আর কখনো ঠিক হতে পারে না। তাহলে আমার ভাগটা দিয়ে দিচ্ছ তো? প্রথমে বাড়ি ভাগ হবে, তার মানে তোদের তিনজনকেই এখন থেকে আলাদা থাকতে হবে। আর যতদূর বিজনেসের ব্যাপার, তুই তার অংশ পাবি, কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে হিসেব করবার পরে, লাভেরও আর ক্ষতিরও, যেটার ক্ষতিপূরণ তোকে দিতে হবে। বুঝতে পেরেছিস সব? হ্যাঁ বাবা, আমার সঙ্গে অন্যায় অবিচার করেছেন তো। শুধু তোমার সাথে নয়, আমার সাথেও, বীরুর সাথেও। হ্যাঁ, সবার সাথেই করেছে। দেখো সঙ্গীতা, এমনিতেই ফ্যাক্টরির অবস্থা এখন খুবই খারাপ চলছে। আমি পুরো ধারে ডুবে রয়েছি। যদি তোমার প্রতি ন্যায় হতো, বাংলো বন্ধক রেখে কিছুটা লোন শোধ করতে পারতাম, কিন্তু আমাদের অংশে তো ওই বাংলোর একটা ইঁটও নেই। সবকিছু ওরা আত্মসাৎ করে নিয়েছে। বাইরে সবাই কানাঘুঁটো করছে যে রান্ধাবা বংশের প্রদীপ কিরণের দুই ছেলে, আর ওই বাড়ির বড় নাতি বীরু কোনো হিসেবেই আসে না। আমার বুকে এটা ছুরির মতো বেঁধে। সেই কষ্ট, সেই ছোট করা, সেই অপমান আমি মুখ বুজে সহ্য করে গেছি। কখনো বুঝতে পারিনি যে আমার দাদু আর কাকু আমার মা বাবাকে কেন এত কষ্ট দিত।
আমি কষ্ট সহ্য করতে করতে বড় হয়েছি, এবার ওরা কষ্ট সহ্য করতে করতে বুড়ো হয়ে যাবে। ওদের কষ্ট দিয়ে আমি মনে তো শান্তি পেয়েছি, কিন্তু আমার আরেকটা কষ্ট হলো যে সেই মুক্তিপণের টাকাটা আমরা হয়তো আর কোনোদিনও পাবো না। ওই টাকাটা দিয়ে মজা করতে পারবো না, আর না তো আমার বন্ধুরা পারবে। বীরু আর তার বন্ধুরা যে প্ল্যান বানিয়েছিল এই কেসটা, সেই প্ল্যান অনুযায়ী হচ্ছিল না। সমরের লাশ পুকুরের জলে তলিয়ে যায়নি, বরং ফুলে ভেসে উঠেছিল। কি হয়েছে গো? পুলিশ কি বললো কি হয়েছে এসব? আরে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে? পুলিশ কি বললো তোকে? বলবি তো? আমার ছেলে ঋষভ, কিছু তো বল। আরে কিছু তো বলো, চুপ করে আছো কেন? ঋষভ, কি বললো পুলিশ তোকে? ঋষভ, আমার ছেলে কোথায়? স্যার, গলে যাওয়া ইট ডুবিয়ে দেবারই প্ল্যান ছিল। ইট গলে যায়, লাশ ফুলে ওপরে উঠে আসে। গলা টিপে দেওয়ার জন্য মৃত্যু হয়েছিল, আর মৃত্যুর আগে থেকেই ক্লোরোফর্ম ছিল শরীরে। মৃত্যু কখন হয়েছে ডক্টর? 48 ঘন্টা কেটে গেছে ইন্সপেক্টর। অর্থাৎ যেদিন ও নিখোঁজ হয়েছিল সেদিনই ওকে মারা হয়। কিডন্যাপ করা হয়েছিল, মুক্তিপণের ফোনও এসেছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে কল করবার আগেই ওকে মারা হয়েছে। চক্র পঞ্চমৃত ধাতু করিণ সপচ্ছ ভুল হরিস্ত ভোজে মন্ত্র হোম হ্রিং শরণ আগছ নারায়ণ মন্ত্র যেন চ নিরুৎসার শাস্ত্রম জ্ঞান চিন্তি নয়ন ভ্যামচ ওম উগ্রবর্ণ মহাবিন্দু মহাসিন্ধু মহাবিষ্ণু সর্বতমিনে চৌনিশ্ব ভিচে ওম মৃত্যু মিনাং নামা। অপরাধ সংগঠিত হয়ে গেছে, পুলিশ ভিকটিমের লাশ পেয়ে গেছে, কিন্তু তদন্তে কোনো রকম সাফল্য আসেনি, একটাও সূত্র সামনে আসেনি। সমরের বাড়ি থেকে কোচিং ক্লাস পর্যন্ত পুরো রাস্তা আবার স্ক্যান করা হয়। পুলিশ এই আশায় ছিল যে হয়তো তারা কোনো সূক্ষ্ম ডিটেল দেখতে পায়নি, আর এবার তারা সেটা পেয়ে যাবে। প্রত্যেকবারের মতোই কিডন্যাপিং এর সব হিস্ট্রি শিটারদের কঠোর জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু আসল অভিযুক্ত পুলিশের জাল থেকে অনেক দূরে। দেখ, যা হবার তা হয়ে গেছে। আমরা যেটা পাবো না সেটা ব্যাপারে ভেবে কোনো লাভ নেই। এরকম হাই ফান্ডাবাজি ডায়লগ দিলেই তো আর সত্যিটা বদলে যায় না বীরুরান্দাবা বাবু। সত্যিটা হলো যেটা আপনি চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন, আর বাকি অন্য কিছুতে আপনার কিছু এসে যায় না। আর আমরা দুজন বিনা টিকিটেই এই অপরাধের বাসে উঠে পড়েছি। হ্যাঁ তো ঠিক আছে, ওই বাসের সিটে চেপে বসে থাক, আর ওই বাসটাকে এই অপরাধের থেকে যত দূরে পারিস নিয়ে যা, কারণ এখন আমাদের সেফটিটা দরকারি, টাকা নয়। টাকার প্রয়োজন যতটা তোর ছিল ততটা আমারও ছিল, কিন্তু আসল ব্যাপারটা হলো টাকা তো আর এখন পাবো না। তাহলে বেটার আইডিয়াটা হলো যে এগিয়ে যাওয়াটাই ভালো। তো আমরা কিভাবে এগোবো আগে, এরকম ভিখারির মতন? আগে এগোনোর প্ল্যান তো আমরা তিনজনে আগে থেকেই করে রেখেছিলাম। ফরেন যাব, আরো পড়বো, আর ওই মুক্তিপণের টাকা দিয়ে একটা নতুন লাইফ শুরু করার কথা ছিল, পস লাইফ। আর এখন দেখ গলির পাগল কুকুরের মতন এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছি আমরা। স্যার, আমি সমরের বাবা, ওর বাবা, সবার সব অ্যাঙ্গেল থেকে এক্সরে করে নিয়েছি, কিছু বেরোচ্ছেই না। কোনো পুরনো শত্রুতা নেই, মেয়ের চক্করও নেই, ইউনিয়নের লাফড়াও নেই, কিছুই নেই। আর তাছাড়া মুক্তিপণের দ্বিতীয় ফোনটাও কখনো আসেনি। মানে আশ্চর্য ব্যাপার। সমরের টিউশন ক্লাস থেকে এই পুকুরটা বাই রোড 1 ঘন্টা দূর। স্যার, হতে পারে ওকে এখানে এনেই মারা হয়েছে। ব্লাডের মধ্যে ক্লোরোফর্ম পাওয়া গেছে, মানে কোথাও না কোথাও ওকে নিয়ে গিয়ে অজ্ঞান করা হয়েছে, তারপর অন্য কোথাও নিয়ে গিয়ে ওকে মারা হয়েছে, তারপর এখানে নিয়ে এসে জলে ফেলা হয়েছে। একটা ব্যাপার বুঝতে পারছি না, সমর তো 2-4 বছরের বাচ্চা নয়, বরং একটা 14 বছরের ছেলে। ওকে যখন ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হচ্ছিল তখন চেঁচালো না কেন?
যেখানে টিউশন ক্লাসের রাস্তাতেও অনেক লোকজন থাকে। স্যার হতে পারে ওকে অজ্ঞান ওখানে নয়, অন্য কোথাও করা হয়েছে। তাহলে সেখানে ওকে নিয়ে গেল কি করে? তাও আবার সাইকেলটা টিউশন ক্লাসের বাইরে রেখে। সমর কোনো অচেনা লোকের সঙ্গে যায়নি, অতএব আমরা ধরতেই পারি যে সমর যার সঙ্গে গেছে সেই লোকটা সমরের অচেনা ছিল না। সেই লোক তো যা করবার তা করেছে, কিন্তু আমাদের জন্য কোনো সূত্র রাখেনি। আর ওই যে আপনার কাস্টাডিতে দীনেশ কৌশল আছে, ওর সঙ্গে তো অপরাধের দুনিয়ার কোনো সম্পর্কই নেই। দিনে একবার খাবার খেয়ে লোকটা পয়সা বাঁচায়, পুরোটাই বাড়িতে পাঠানোর জন্য। কেসটাতে মনে হচ্ছে যেন সমস্ত সূত্র জেনে শুনে বুদ্ধি করে সরানো হয়েছে। এই দীনেশ কৌশলের ফোন 3 সপ্তাহ আগে চুরি করা হয়, আর সিসিটিভি ফুটেজও অর্ধেক রাস্তা অবধি, পুরোটা নয়। ওরা সেটা জেনেই রাস্তা চুজ করেছিল। ওরা জানতো ফোন নাম্বার সিসিটিভি থেকে আমরা ট্র্যাক করতে পারি। স্যার মার্ডারের পরে মুক্তিপণের ফোন আসে, মানে একটা বাচ্চাকে কিডন্যাপ করার পরে সঙ্গে সঙ্গে তাকে মারার প্ল্যান কেন করা হতে পারে? সমর সেই লোকটার সঙ্গে গেল কেন? এত পরিচিত মানুষ কে হতে পারে? ফ্যামিলির কথা অনুযায়ী কারোর সঙ্গে কোনো প্রবলেম নেই, না ফ্যামিলি, পাড়া বা ফ্যাক্টরিতে। একটা প্রবলেম ছিল স্যার, যেটা হয়তো ওর আপনাকে বলেনি। কেমন প্রবলেম? 2 ভাইয়ের মধ্যে প্রবলেম ছিল, অরবিন্দ আর ঋষভের মধ্যে। আশ্চর্য ব্যাপার, 2 সপ্তাহ কেটে গেছে, আমার নাতিকে নৃশংসভাবে খুন করা হয়েছে, আর আপনি সেই খুনিদেরকে না খুঁজে আমাদেরকে সন্দেহ করছেন। আমরা সম্ভাবনার কথা বলছি। আপনি মজা করছেন, ইউনিফর্ম পরে মজা করছেন আর হাসির পাত্র হচ্ছেন। বেশ মানলাম আমরা নিষ্কর্মা, নিজেদের কাজ ঠিক করে করছি না, কিন্তু গুরদয়াল বাবু একটা কথা বলি আপনাকে, আমরা কিডন্যাপিং মার্ডার কেসের ইনভেস্টিগেশন প্রসিজারের সব ধরন খতিয়ে দেখেছি, একটা রুল ফলো করেছি, কিন্তু এখনো কোনো সূত্র আমাদের হাতে আসেনি। কি কারণ হতে পারে এটার? সেটা আমরা কি করে বলবো? আপনারই তো জানার কথা যে আপনার পরিবারে বা বন্ধু বান্ধবদের মধ্যে কে এমন আছে যার মনে এতটা বিষ আছে, এতটা রাগ আছে, যা প্রকাশ পেয়েছে এই ভয়ঙ্কর ভাবে। দেখুন স্যার, আপনি যে ঝামেলার কথা বলছেন সেটা খুব পুরনো ঘটনা, আমাদের মধ্যে এখন সব মিটে গেছে। স্যার, আমরা আমাদের বাড়ির ছেলে হারিয়েছি, এমন একটা আঘাত পেয়েছি যার জ্বালা পরের জন্মেও ঠান্ডা হবে না, আর আপনি এই রকম সময়ে আমাদের পরিবারের উপরই আঙুল তুলছেন। আমার আর বর্দার মধ্যে এখন আর কোনো ঝামেলা নেই, এখন আমরা একে অপরের জন্য সবকিছু করতে পারি। তাহলে কে হতে পারে ঋষভ বাবু? মুক্তিপণের জন্য দ্বিতীয় ফোন আসেনি কেন? কারণ কিডন্যাপিং করা হয়েছিল খুনের জন্যই। মুক্তিপণ তো চোখে ধুলো দেওয়ার জন্য, আমাদের ডিস্ট্রাক্ট করা হচ্ছে। যখন কেসটাই সোজা নয় তখন সোজা উত্তর কোত্থেকে পাবো? এখন তো আমি আরো শিওর হয়ে যাচ্ছি স্যার, বাচ্চারা নিশ্চয়ই পরিচিত কেউ বা কোনো রিলেটিভের সঙ্গে গিয়েছিল। সেই কারণে ক্লোরোফর্ম দেওয়ার সময় কোনো চেঁচামেচি করেনি। আমার মনে হচ্ছে সন্দীপ, এই কেসের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা অ্যাকশন করবার আগে রিহার্সাল করা হয়েছে। টাচ বুক ক্রাইম, পুরো এফর্ট এমন ভাবে দেওয়া হয়েছে যে যাতে কোনোভাবেই ওদের খোঁজ না পাই। এত বছর ধরে আমি ওদের জন্য মন থেকে খারাপ চেয়েছি, কিন্তু ওদের সঙ্গে যা হয়েছে তাতে আমারও খুব খারাপ লাগছে। মা বাবার কাছে নিজের সন্তানকে হারানো মৃত্যু যন্ত্রণার মতো। সঙ্গীতা, মৃত্যুটা আমাদের রোজই হচ্ছে, জানি না কি থেকে কি হয়ে যাচ্ছে। কদিন আগেই বীরু আমাদের মধ্যস্থতা করিয়েছিল, আমি ভেবেছিলাম যে সবকিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে সবই বদলে গেল। আগের মতো কিচ্ছু আর থাকলো না। দেখো, ঋষভ আর কিরণের আমাদেরকে খুব দরকার, ওদের পাশে আমাদের থাকতে হবে। অতীতে যাই হোক না কেন, ওরা তো নিজেদেরই লোক, ও তো আমার ছোট ভাই। সমরের পরিবার এই আঘাতের মোকাবিলা করতেই পারছিল না, কিন্তু সমরের হত্যাকারী বীরুর পরিবার সমরের পরিবারের সঙ্গে দাঁড়িয়ে পড়েছিল।
আর মন প্রাণ দিয়ে তাদের সাহায্য করতে চাইছিল। এই জঘন্য অপরাধের পরেও 3 জন অপরাধী এমনভাবে নিজেদের জীবন কাটাতে থাকে যেন তারা কোনো অপরাধী করেনি। পুলিশ কোনো সূত্র না পেয়ে ক্যারিয়ারের সবচেয়ে লো পয়েন্টের সম্মুখীন হচ্ছিল। আর তারপর এলো একটা ব্রেক থ্রো, যেটা শেষমেশ আসারই ছিল, কারণ পারফেক্ট ক্রাইম একটা মিথ্যে। অপরাধী যত ভালো প্ল্যানিং এ করুক না কেন, কিন্তু অপরাধ নিজের চিহ্ন কোথাও না কোথাও রেখেই যায়। এটা কি? এটা ওই রাস্তার ছবি তোলে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা। কেউ তোমার কাছ থেকে ফুটেজ চাইনি? স্যার ওই আপনাদের বড় অফিসারেরা এসেছিলেন, কোন একটা বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। ক্যামেরার ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করেনি। স্যার এটা হলো টিউশন ক্লাসের গলি, ওটা ডান দিকে আরো একটা গলি আছে, ওখানেই একটা দোকান আছে। ওই দোকান থেকে সারা মাসের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। কি করে ছেড়ে গেল দোকানটা? ভুল হয়েছে স্যার, খুব বড় ভুল হয়েছে। আসলে টিমের সব দোকান চেক করা ছিল, আর করেও ছিল, আর এই দোকানেও গিয়েছিল। টিম গিয়েছিল স্যার, কিন্তু দোকানদার আমাকে বলল টিম জিজ্ঞাসা করেছিল সমরকে দেখেছো কিনা, ও বলেছিল না, ওরা সিসিটিভি মিস করে। কিন্তু এই দোকানদারও নিজে থেকে বলেনি। লাগাও, চেক করা যাক। আমার মনে হচ্ছে এর থেকে কিছু না কিছু পাবো। একটা ছোট্ট দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই কেসটার সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র প্রমাণিত হলো। পুলিশের যার সন্ধান ছিল, যার অপেক্ষা ছিল, সেটা এবার সামনে চলে এসেছিল। সমর নিজেই কারোর সঙ্গে গেছে। বাইকের নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে না, আর কি কোম্পানি সেটাও দেখা যাচ্ছে না। বাইকওয়ালা খুব চালাক স্যার, বাইকে সবকিছু ঢাকা আছে। অর্থাৎ আগেই সবকিছু ভাবা হয়ে গেছিল, তারপর কাজটা হয়েছে। রিওয়াইন্ড করে দেখা যাক এই বাইকটা আগে কতবার এখানে এসেছে। স্যার 1 মিনিট, স্যার এই দেখুন, মনে হচ্ছে সেই বাইকটাই। এ তো বীরেন্দ্র রন্ধাওয়া, সমরের জেঠের ছেলে। স্যার কিছু জানতে পারলেন? তুমি কে? আমি বীরেন্দ্র রন্ধাওয়া, সমর আমার কাকুর ছেলে। ওই ছেলেটাই, একই বাইক, একই শার্ট। হয় বাইকের ওপর থেকে সমস্ত আইডেন্টিফিকেশন মার্ক তোলা হয়েছে, নয়তো ঢাকা হয়েছে। জবরদস্ত প্ল্যান। কিন্তু সমরকে ওঠানোর 4 মিনিট আগে হেলমেট ছাড়া ওই রাস্তা দিয়ে গেছিল আর ধরাও পড়ল। বলুন। এটা কার ছবি? এটা তো আমার ছেলে বীরু। কেন, কি হচ্ছে? এটা আপনার ছেলে বীরুই বলতে পারে যে ব্যাপারটা কি, কিন্তু একটা ব্যাপারের জন্য তৈরি থাকুন, খবর খারাপ। বেরু, প্রথম কথা কনগ্রাটস, অনেকদিন বাদে আমরা এরকম চতুর খুনি দেখলাম। আর দ্বিতীয় কথা, ঢং করে আমাদের টাইম ওয়েস্ট করবে না, কারণ পুরো রেকর্ডিং আছে আমাদের কাছে। দেখবে নাকি? আমি দেখতে চাই না স্যার, আমি না বলিনি। মানে হ্যাঁ বলছো? সমরকে কিডন্যাপিং আর মার্ডার তুমি করেছো? কেন আর কিভাবে? পুরো গল্পটা আমার চাই। অজয় দেখ না কে এলো। বলুন, কি ব্যাপার স্যার? তোমরা কোন কোন শো দেখেছো ক্রাইম শো এর? আমাদের একটু বলো, তাহলে আমরাও এই এপিসোডগুলো দেখে একটু তৈরি হতে পারবো। এতগুলো এপিসোড দেখেছো বারবার মন দিয়ে, কিন্তু এপিসোডগুলোর এন্ডিং দেখোনি। আমি কিছু জানতে চাইছি বীরু, ওই এপিসোডগুলোর এন্ডিং দেখোনি? দেখিনি স্যার। দেখলে ভালো করতে। প্রতিটা এপিসোডের শেষে প্রত্যেকটা সুচতুর খুনি ধরা পড়ে, আর প্রত্যেকটা অপরাধীর মতো তারাও একই জায়গায় যায়, জেলে। ক্রাইম কখনো সফল হয় না বীরু, প্রত্যেকটা ক্রাইমের মূল্য দিতে হয়, অনেক বড় মূল্য দিতে হয়। এক্ষেত্রে তোমার সঙ্গে তোমার পরিবারকেও দিতে হবে। সেই মূল্য তো বাবা আগেই দিয়ে দিয়েছেন স্যার, এত বছরের দারিদ্রতা অসম্মানের মধ্যে দিয়ে। আপনি বুঝতে পারবেন না স্যার। বুঝতে তুমি পারোনি বীরু। প্রতি পরিবারের চেঁচামেচি হয়, মন কষাকষি হয়,
কিন্তু এইভাবে তার সমাধানের পথ খোঁজাটা ভুল। মধ্যস্থতা করলে, বন্ধুত্বের হাত বাড়ালে, শুধু বদলার জন্য যদি সৎ উদ্দেশ্য নিয়ে মধ্যস্থতা করে বন্ধুত্বের হাত বাড়াতে, তাহলে আমাদের সামনে এভাবে বসতে হতো না। তুমি দুটো পরিবারকে মিলিয়েছ, বুঝতে পারছো? তুমি বদলা তো ওখানেই সম্পূর্ণ হয়েছে। দুই ভাইকে এক করেছ, তাতেই তো ন্যায় পেয়েছ। কষ্ট লাঘব তো তাতেই হয়েছে। তুমি শিক্ষিত, স্মার্ট, এইটুকু ব্যাপার বুঝতে পারলে না? একটা বাচ্চাকে মেরে ফেললে। সেই বাচ্চা যে তোমার ছোট ভাই ছিল, তোমাকে নিজের হিরো ভাবতো। ভাবো, ভাবো যে তুমি কি করেছো। সমরের পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। একটা শক্ত এই জন্য ছিল যে বীরু এই সমঝোতা একটা অপরাধ করার জন্য করিয়েছিল, আর তার থেকেও ভয়ঙ্কর শক এটা ছিল যে কিভাবে তাদের কলিজার টুকরো সমরকে খুন করা হলো। আর তৃতীয় শক এই বিষয়ের যে এই পুরো অপরাধ আগে আমনকে টার্গেট করে প্ল্যান করা হয়েছিল। বীরুর মা বাবা অনুশোচনার আগুনে ছটফট করছেন যে তাদের ক্রোধ, তাদের অভিমান, তাদের রাগ তাদের নিজেদের অজান্তেই তাদের সন্তানের মনে প্রাণে ঢুকে গিয়েছিল, যার ফলেই বড় হয়ে বীরু এত নির্মম একটা অপরাধ করল। একটা 14 বছরের ছটফটে বাচ্চাকে ধোঁকা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো শুধুমাত্র এই জন্য যে তার খুড়তুতো দাদার এটা ধারণা ছিল যে সমরের বাবা আর ঠাকুরদা তার পরিবারের সঙ্গে অন্যায় করেছিল। এই ভয়ঙ্কর অপরাধ থেকে কিচ্ছু পাওয়া যায়নি, কোনো অন্যায় শোধরায়নি, বরং আর একটা অনেক বড় অন্যায় হলো যেটা একটা নির্মম অপরাধ, কিডন্যাপিং আর মার্ডার। প্রায়শই আমাদের টিমকে আমাদের শো দেখে অনেকে অভিযোগ করেন যে ক্রাইম শোজ নতুন ক্রিমিনালদের জন্য যেন কোনো স্কুল যেখানে তারা কোনো অপরাধ সঠিকভাবে করার শিক্ষা লাভ করে। আমাদের খুবই দুঃখ হবে যদি কোনো মানুষ আমাদের শো দেখে অপরাধের দিকে আকর্ষিত হয়ে পড়ে বা অপরাধে পটু হয়ে যায়। আমরা প্রত্যেক এপিসোডের মাঝখানে আর শেষে, বিশেষ করে শেষে, একটা বার্তাই বারবার দিয়ে থাকি যে ক্রাইম নেভার পেজ। আমরা আজ পর্যন্ত এমন একটাও এপিসোড দেখাইনি যেখানে অপরাধী আইনের হাত থেকে পালিয়ে বেঁচেছে। অজয় আর কমল দুজনই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আর নিজেদের উন্নত ভবিষ্যতের জন্য তারা বিদেশে যাওয়ার প্ল্যান করছিল, যেখানে তারা পড়তে চেয়েছিল, সেটেল হতে চেয়েছিল। তারা টাকার জন্য বীরুর সঙ্গে এই প্ল্যানে সামিল হয়েছিল, কিন্তু এবার তাদের ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে না। আমরা আগেও অনেকবার বলেছি আর বারবার বলতে থাকব যে ক্রাইম নেভার পেজ। অপরাধের থেকে কারো কখনো ভালো হতে পারে না। এই কথা বলেই আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.